আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি নিয়ে এসেছি আজকে স্বাস্থ্য কথায় একটি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো আপনাদের সঙ্গে। অন্য সময়ের মতো, অন্য দিনে, সপ্তাহে অন্য দিনের মতো আমি রাত 10টায় আসি আপনাদের সঙ্গে। তো আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন এখনই আমার সঙ্গে, এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আমার সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। দূরে কাছে যারা দেখছেন তাদেরকে সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমার প্রসঙ্গ, আমি টপিক্সটা আগেই বলেছি, সেটা হলো মেনোপজ। আমি সাধারণত মহিলাদের বিভিন্ন সমস্যা যেগুলো থাকে এগুলো নিয়ে, আমি যেহেতু স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এই জন্য আমি এটা নিয়ে বেশি কথা বলি। আজকে আমরা আলোচনা করব মেনোপজ নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। এখন মেনোপজ কি? এখন এটা আমরা জানবো কখন হয়, কি কি সমস্যা আমাদের হতে পারে, এবং সেটার থেকে আমরা কতটুকু ভালো থাকতে পারবো সমস্যাগুলোর থেকে, এবং এই যে মেনোপজ হয়েছে এটা আমরা কি করে ডায়াগনোসিস করব, রোগটা নির্ণয় করব কিভাবে। তো এগুলো আজকে আমাদের আলোচনার মধ্যে থাকবে। তো আমি মনে হয় শুরু করি। মেনোপজ মানে হলো পিরিয়ড, যেটা মাসে ব্লিডিংটা হয় মেয়েদের, সেটা বন্ধ হয়ে যাওয়া। এটা একটা বয়সে হয়। সাধারণত এই বয়সটা দেখা যায় 45 থেকে 55, এই বয়সটার মধ্যে হয়। তো এটা আমরা কিভাবে বুঝবো? বোঝার উপায় হলো উল্টা দিক থেকে বুঝতে হয়। মানে 1 বছর একটানা যদি বন্ধ থাকে কারো পিরিয়ড, তাহলে আমরা বলি মেনোপজ, মানে থেমে যাও। পজ মানে থামা। তো এটা আসলে ডেফিনেশন, মানে এটাকে বলবো আমরা ডেফিনেশন, এটা সংজ্ঞা এটা। এখন এই সংজ্ঞাটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু উল্টো দিক থেকে আসতে হবে, তাই না? আমরা কি করে বুঝবো? 1 বছর না হলে তো আমরা বুঝতে পারবো না। তাহলে 1টা বছর যেতে হবে, তাহলে বুঝবো। আর 1 বছর যদি না যায় তাহলে আমাদের এটা কনফার্ম বলা যাচ্ছে না। হ্যাঁ, সেই জন্য আমরা বলছি যেটা উল্টা দিক থেকে বুঝতে হয়, যে 1 বছর যখন বন্ধ যাবে তখন তারপরে গিয়ে আমরা বলবো যে হ্যাঁ, ওমেনের মেনোপজে গেছেন উনি। আশা করি আপনাদের প্রসঙ্গটা ভালো লাগবে, ইন্টারেস্টিং করে বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। তাহলে আমরা কি জানছি যে কত বছর বয়সে হয়? 45 থেকে 55 বছর বয়সের ওমেনদের এটা হয়। তো যদি দেখা যায় যে 40-এ হয়েছে তাহলে আমরা বলবো আর্লি মেনোপজ, 40-এর আগে। তো আর্লি মেনোপজ আমরা বলি যে 40-এর আগে যদি কারো হয়ে যায় তাহলে। আর নর্মালি কি হবে, স্বাভাবিকভাবে আমরা ধরে নিব 45 থেকে 55, এই যে বয়সটা, এই বয়সে হয়ে থাকে। এবং একটা অ্যাভারেজ, একটা যদি আমরা এটাকে বলি অ্যাভারেজ বয়স যেটা, সেটা হলো 45 থেকে 55-এর মাঝখানে, সেটা 52 বছর। আমাদের এশিয়ান এদিকেও 52.5 ইয়ার্স বলে, মানে 52.5 বছর। আমেরিকানদের বলছে ওরা 52 ইয়ার্স। বিভিন্ন সমীক্ষা করে দেখে তারপরে একটা পর্যায়ে আসা যায়। তাহলে 45 থেকে 55, 45 থেকে 55 এর মধ্যেই হয়ে যাবে মেনোপজ। এবং মেনোপজ আমরা বুঝবো কেমন করে? যদি 1 বছর একটানা না হয়। এখন অনিয়ম হতে পারে, যেটা হয় সাধারণত মেনোপজ হওয়ার আগে, সেটা হলো অনিয়ম। অনিয়ম যদি কারো হয় পিরিয়ডে, তাহলে 1 বছর যদি একদম না হয় তাহলে বলবো হলো প্রি মেনোপজ। মেনোপজের আগের সময়টাকে আমরা বলি প্রি মেনোপজ, মানে মাসিক বন্ধ হয়ে যায়নি কিন্তু অনিয়ম হচ্ছে, এবং একটা সময় এসে একটানা 1 বছর বন্ধ থাকার পরে তারপরে আমরা বলছি যেটা উনি মেনোপজে গেছেন। তাহলে প্রসঙ্গটা কি ক্লিয়ার হলো কিনা, সবার কাছে পরিষ্কার হলো কিনা, স্পষ্ট হলাম কিনা আমি? এখন এটা কি সিমটম হয়, এটা আমাদের জানা দরকার না? কি কি সমস্যা হলে আমরা বুঝবো? একটা তো বন্ধ হয়ে গেল পিরিয়ড, আমরা বললাম 1 বছর একটানা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলবো এটা মেনোপজের একটা সংজ্ঞা বললাম। এখন সমস্যাগুলো কি হয় এটা একটা একটা করে আমরা আলোচনা করি। সেটা হলো যে হট ফ্ল্যাশ আমরা বলি, যেটা ইংলিশে মানে হলো
হঠাৎ খুব গরম লাগা, হঠাৎ খুব গরম লেগে যায় এবং কেমন হয় যে দেখা যায় যে গরমটা প্রথমে আমার ঘাড়ে, গলায়, হ্যাঁ, কপালের দিকটা গরম হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে সামনে বুকের সামনের দিকটা গরম হচ্ছে, ঘাড়ের দিকটা গরম হচ্ছে, আর মুখটা রেডিশ ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হট ফ্ল্যাশ কথাটা বলা হয় জন্য গরম লাগে হঠাৎ করে। অন্যদেরও আমার পাশে যারা বসে আছেন বা আর কারো গরম লাগছে না, বা এটা হয়তো শীতকাল, হ্যাঁ, তাহলেও আমাদের গরম লেগে যায়। তো এটাকে বলে হট ফ্ল্যাশ। হ্যাঁ, তো এটাকে কি হবে, হঠাৎ করে আমাদের গরম লাগে। ফ্ল্যাশ যেরকম আমার ক্যামেরার লাইট ফ্ল্যাশটা জ্বলে না, ওরকম ফ্ল্যাশ মানে হঠাৎ করে জ্বলা। আসসালামু আলাইকুম সবাইকে যুক্ত থাকার জন্য। তো হঠাৎ গরম লেগে গেলে কি হবে, তাহলে আমাদের বুঝতে হবে যে হয়তো বা এটা সিমটমটা শুরু হয়েছে। তো অন্য কারো আমার গরম লাগছে না, তাহলে অন্য আমার পাশে যারা আছে তাদের গরম লাগছে না, আমার একলা লাগছে। হ্যাঁ, এবং আমার বয়সটা 52 বা 45 থেকে 55, এবং আমার দেখা যাচ্ছে যে অনেক সময় পিরিয়ডটা একেবারে 1 বছর পুরো বন্ধ হয়ে গেছে, বা বন্ধ হচ্ছে না, কখনো বেশি হচ্ছে, মাসে 2-3 বার হচ্ছে, অথবা খুব বেশি হেভি ব্লিডিং হচ্ছে। এগুলো নিয়ে তখন আমরা কি বলি যে আমরা তাহলে তখন হরমোন টেস্ট করতে হয় অ্যাকচুয়ালি। তাহলে এটা ডায়াগনোসিস করতে আমাদের কি লাগবে, আমাদের এটা বুঝতে, এই রোগটাকে নির্ণয় করতে আমাদের 1 বছর পর্যন্ত ওয়েট করতে হয়, তাই না, বলার জন্য। এনিওয়েজ, হট ফ্ল্যাশ একটা বললাম, আর একটা যেটা হয় সেটা অনিয়মিত মাসিক প্রায় চলতে থাকে। হ্যাঁ, কখনো বেশি কখনো কম, অনিয়মিত পিরিয়ড চলে। আর যেটা হয় আমাদের, সেটা সমস্যা যেটা দেখা দেয় সেটা হলো কি, মুড চেঞ্জ হয়ে যায়। আর মুডটা চেঞ্জ হয় কিরকম, এখন ভালো লাগছে, এখন মনে হচ্ছে যে না ভালো লাগছে না, এরকম একটা মুড ভেরিয়েশন বলি আমরা। হ্যাঁ, একটা যেটা হয়, আমরা বেশি সচরাচর যেটা দেখি সেটা হলো রাতের ঘুমটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ডিস্টার্ব স্লিপ বলি আমরা না, বাধাগ্রস্ত হয় ঘুমটা। এটা হলো মুড ভেরিয়েশন হচ্ছে, অ্যাংজাইটি, টেনশন হচ্ছে। আর যেটা হয়, অনেক কিছুই সমস্যা, ডিপ্রেস থাকে ওনারা, তারপরে দেখা যায় কি বেশ বিরক্ত হয়ে যাচ্ছে। তো বিরক্ত হয়ে মুডটা আর কোনো কারণে একটা শব্দ হলো সামান্য বিরক্ত লাগছে, এটা আসলে অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন। অল্প ছোট কাজে আগে যেটাকে টেনশন হতো না, এখন সেটাতেই টেনশন হচ্ছে। তো এটা গেল মুড চেঞ্জ হচ্ছে। আর একটা হলো কি হলো আমাদের ইরিটেশন, মানে কেউ কত কথা বললো, ভালো কথাই বলেছে কিন্তু আমার কাছে ভালো লাগছে না, ইরিটেটেড লাগে, বিরক্ত বিরক্ত ভাব লাগে। তো এটা হলো এইসব হরমোন চেঞ্জ বডিতে যখন হয় তখন আমাদের বিরক্ত লাগতে থাকে। আর একটা কি হবে, ডিপ্রেশন হয়ে যাচ্ছে, স্লিপলেস হচ্ছি। হ্যাঁ, এগুলো হলো কিছু সিমটম আমি বললাম, যেটা দিয়ে আমরা বুঝবো যে মুডটা ভ্যারিয়েশন হচ্ছে, মানে এখন ভালো লাগছে, একই জিনিস একটু পরে আর ভালো লাগছে না, মুড ভ্যারি করছে। আগে যেটা ভালো লাগতো এখন সেটা ভালো লাগছে না। তাহলে আমাদের কি হলো, ঘুমের সমস্যা হচ্ছে, আর একটা হলো মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, বিরক্ত লাগছে, কখনো কখনো ডিপ্রেসড হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, একটা ভালো ভালো জিনিসও ভালো লাগছে না। আর হলো ঘুমটা আমাদের ভেঙে যাচ্ছে, হঠাৎ হঠাৎ করে ঘুমটা ঠিক মতো হচ্ছে না। এগুলো গেল সিমটম। হ্যাঁ, কি হতে পারে। আর একটা যেটা আমরা বুঝি সেটা হলো, যেটা আমরা ফিল করি সেটা হলো ভ্যাজানাল ড্রাইনেস। হ্যাঁ, ভ্যাজানাতে ড্রাই মনে হয়, জনিপথটা শুকনো ভাব মনে হচ্ছে। এগুলো আছে, ইচিং হয়, চুলকায়, অনেক সময় সেক্সে আগ্রহী থাকে না, আগ্রহটা কমে যায়, অথবা একদম বেশ কিছুটা এড়িয়ে যেতে চান। এগুলো কিন্তু সাধারণ সমস্যাগুলো আমি বললাম। এছাড়া আরও আশেপাশে আর কি হতে পারে, সেটা হলো কিরকম, যে জয়েন্ট পেন হয়। কেন, এস্ট্রোজেন যে হরমোনটা আর প্রজেস্টেরন যে হরমোনটা, এটা যে ও ডিম্বাশয় তৈরি করত, ডিম্বাশয় হরমোনটা আমাদের তৈরি করে। এখন ডিম্বাশয় যে ফলিকলগুলো থাকে, যেটা কিনা প্রডিউস করে, তৈরি করে কি হরমোন, এস্ট্রোজেন আর প্রজেস্টেরন মহিলাদের বেলায়। এস্ট্রোজেন প্রজেস্টেরন যখন আমাদের শরীরে কমে যায়, ফলিকুল যেরকম জন্ম থেকে যে ফলিকুলগুলো ছিল সেই ফলিকুলের সংখ্যা কমতে কমতে আস্তে আস্তে বয়সের সঙ্গে ফলিকুলের সংখ্যা কমে, এবং ফলিকুলের যখন সংখ্যা কমে, ফলিকুলের যে এস্ট্রোজেন প্রডিউসিং ক্ষমতা বা এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দিয়ে হরমোন দুটো তৈরি করার ক্ষমতা, সেটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পায়, কমে যায়। আর যখনই কমে যায় আমাদের, তখনই কি হবে, এই হ্রাস পাওয়ার জন্য মেনস্ট্রাল সাইকেল এফেক্টেড হচ্ছে, এবং আস্তে আস্তে এটা একেবারেই হরমোন তৈরি করা একেবারেই কমিয়ে দিচ্ছে, এবং কমিয়ে দেওয়ার কারণেই এটা মেনোপজ হচ্ছে। এখন যখনই এটা হরমোন প্রডিউসিং কমে যাচ্ছে, তখন এস্ট্রোজেন প্রজেস্টেরনের কাজ কিন্তু শরীরের ক্যালসিয়াম ব্যালেন্স রাখা, কোলেস্টেরল যেটা সেটারও ব্যালেন্স রাখা।
এখন যখনই এস্ট্রোজেন প্রজেস্টেরন আমার শরীরে কমে গেল, তখন আমরা কি হবে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে, ক্যালসিয়াম অ্যাবজর্পশনের সমস্যা হতে পারে। আর একটা হলো যে সেটা কোলেস্টেরল, যেটা আমাদের ফ্যাট টিস্যুতে যে ফ্যাট জমা হয়, এটা সিনথেসিস বা মেটাবলিজমটাকে কিন্তু হ্যাম্পার করে। তখন দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় শরীরে ফ্যাট ডিপোজিট হয়ে যাচ্ছে, এবং ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন জয়েন্টে ব্যথা হচ্ছে, দাঁত মজবুত আর থাকছে না, চুল থিন হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সিমটম। হ্যাঁ, আমরা যেটা বললাম আগে, আমরা বললাম যে কি কি সমস্যা হয়, তার মধ্যে একটা জয়েন্ট পেইন হয়, মাসল পেইন হয়, মাংসে ব্যথা হয়, কারণ আমাদের কি হচ্ছে, ক্যালসিয়ামটা বডিতে অতটা সিনথেসিস হচ্ছে না, প্রডিউস হচ্ছে না। আর একটা যেটা হতে পারে সেটা হলো ওয়েট গেইন। অনেক সময় দেখবেন যে 55 এসে অনেক সময় হেলদি হয়ে যাচ্ছে সবাই। তো হেলদি হওয়া মানে কি, যে কোলেস্টেরল যেটা ফ্যাট ডিপোজিট বডিতে হচ্ছে, তো এগুলো হলো সিনথেসিসে প্রবলেম হয়। তাহলে আমরা জানছি কি ওয়েট গেইন হচ্ছে। তারপরে কি হয়, স্কিনে দেখা যায় অনেক সময় হেয়ার্স হয়, এখানে বিভিন্ন জায়গা থেকে হেয়ার গ্রোথ হয়। হ্যাঁ, তো এটা একটা ড্রাই স্কিনটা ড্রাই হয়ে যায়, খুব শুকনা স্কিনটা, যারা অয়েলি ছিল তাদের স্কিন ড্রাই হয়ে যায় অনেক সময়। আর এলডারলি একনি বলে, যে মুখে পিম্পলস হয় না, এটাও কিন্তু হতে পারে এলডারলি একনি, কারণ এস্ট্রোজেন তখন কমে যায়, তখন প্রজেস্টেরন এস্ট্রোজেনের যে ব্যালেন্স, এটা ব্যালেন্সটা হ্যাম্পার হয়। আর হ্যাম্পার্ড হওয়া মানে হলো আপনার একনি দেখা দিতে পারে, একনি মানে হলো পিম্পলস দেখা দিতে পারে। এছাড়া যেটা হয় সেটার পাশাপাশি আমি বলবো সেটা হলো হেডেক, মাথা ব্যথা করে, অনেক সময় মাইগ্রেনও হয়। তো এগুলো আমাদের জানা দরকার, এই যে কি কি সমস্যা আমাদের মেনোপজে হয়। তাহলে আমরা মেনোপজটাকে বুঝতে গেলে আমাদের সমস্যা কি হয় এবং কখন আমি ডাক্তারের কাছে যাব, সেটা আমাকে বুঝতে গেলে মেনোপজের সিমটমগুলো কি সেটা আমার জানা ভালো। তো আজকে আমরা আলোচনা করছি মেনোপজ নিয়ে, ওমেনদের শরীরের কথা নিয়ে আমি আলোচনা করি। আজকের প্রসঙ্গ হচ্ছে মেনোপজ। আর একটা যেটা আমরা বলি সেটা হলো বিভিন্ন জায়গায় আমাকে ইচিং হতে থাকে, ইচিং হয়, চুলকাতে থাকে, বিশেষ করে ভালভা ভেজানাতে চুলকায়। হ্যাঁ, শরীরটা ড্রাই হয়ে যাওয়ার জন্য চুলকায়। আর একটা আমি বলবো সেটা হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। হ্যাঁ, যেটা ইউরিনে ইনফেকশনটা কিন্তু বেশি হয় এই সময়। এস্ট্রোজেন যে ব্লাডারকে রক্ষা করতো, হ্যাঁ, একটু সহায়তা করতো যাতে ইনফেকশন না হয়, সেটার জন্য কিন্তু আমাদের এস্ট্রোজেনের যেহেতু এস্ট্রোজেন বডিতে কমে যাওয়ার জন্য যেটা হচ্ছে সেটাকে আমরা বলবো যে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, প্রস্রাবে প্রদাহ হয়, প্রস্রাবের থলিটা ইনফেকশন হয়। যেহেতু এস্ট্রোজেন তাকে আর সাপোর্ট দিচ্ছে না, এই জন্য এস্ট্রোজেন হরমোনটা আমাদের বডিতে সাপোর্ট কমিয়ে দিচ্ছে। তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যে কোনো ইনফেকশন বডিতে ঘন ঘন হতে পারে। আর এটা বললাম যে অয়েলি স্কিন আর থিনিং অফ হেয়ার, চুলগুলা কমে যেতে থাকে, আস্তে আস্তে চুলগুলা পাতলা হয়ে আসে। হ্যাঁ, মাথার চুলগুলা, বডির হেয়ারগুলো সব অনেকখানি থিন হয়ে যায়। এছাড়া কি হয়, দাঁতে সমস্যা হতে পারে। দাঁতে সমস্যা হতে পারে, দাঁতে ব্যথা হতে পারে। আবার অনেক সময় এটাও দেখি যে জিহ্বার ভিতরে আমরা যে স্বাদের টেস্টটা চেঞ্জ হচ্ছে, অনেক সময় দেখা যায় জিহ্বাটা জ্বলে যাচ্ছে, এটাও অনেকে কমপ্লেন করে। তাহলে এগুলো আমরা জানলাম কি, মাউথ ড্রাই হয়ে যাচ্ছে আমাদের। আর হলো অনেক সময় আমাদের যেটা মেইনলি বলতে চাচ্ছি, যেটা খাবার যে আমরা টেস্ট, যেটা এটা অনেক সময় বুঝতে পারি না, আর মনে হচ্ছে কিন্তু জিহ্বাটা জ্বলে যাচ্ছে, এরকম কিন্তু ফিলিংস কিছু কিছু ধরনের, কারণ 1000-এর মধ্যে 1-2 বলতে থাকে। এগুলো কিন্তু খুব কমন না, খুব বেশি সচরাচর আমরা পাই না। তবুও আমরা জানা দরকার যেটা কেন পেশেন্ট কেন বলছে, হ্যাঁ, অন্য কোনো সমস্যা কিনা, সেটার জন্য আমরা শিওর হব। আর একটা যেটা হয়, আমরা সেটা অনেকেই বুঝতে পারি, আমাদের কাছে পেশেন্ট আছে ব্রেস্ট টেন্ডারনেস নেই, ব্রেস্টে ব্যথা। হ্যাঁ, ব্রেস্টে ব্যথাটা কিন্তু এটা কিন্তু এস্ট্রোজেনের জন্য হতে পারে। তাহলে আমরা কিছু কিছু সিমটম জানলাম যেটা কিনা মেনোপজে আমাদের মেয়েদের হয়ে থাকে। এটা ছাড়া আমরা আরো যেটা বলছি, যেটা কনসেন্ট্রেশন, মানে আমরা একটা জিনিস মন দিয়ে শুনছি, এই মন দিয়ে শোনাটা থেকে আমরা হয় না, কনসেন্ট্রেশন আসে না। একটা কাজ করছিলাম, কনসেন্ট্রেশন নেই। তাহলে এটাও একটা দিক যে আমার ব্রেইনে দেখা যাচ্ছে আমরা কনসেন্ট্রেট করতে পারছি না, কারণ আমার ঘুম হচ্ছে না, আমার ঘুমে ব্যাঘাত ঘটছে, আমার হরমোন লেভেলটা কমে এসছে, তাহলে আমার কনসেন্ট্রেশন অনেক সময় কমে যেতে পারে। আরেকটা যেটা হয়, হিয়ারিংটা, কানে শুনতে অসুবিধা হতে পারে। হ্যাঁ, এটা হলো, আমরা বলি না বয়স হয়েছে তাই হচ্ছে, না, এটা এস্ট্রোজেন কমার জন্য হচ্ছে, বয়স হলে না। এখন বয়সের জন্য তো হতে পারেও সে অবশ্যই, কিন্তু টিনিটাস, কানের ভিতরে টিং টিং একটা শব্দ হতে পারে। তো এটা আমরা জানলাম যে আমাদের কি কি সমস্যা হতে পারে যদি আমাদের মেনোপজের টাইমে আমরা আসি।
তাহলে কি আমরা অনেকগুলো পয়েন্ট আমরা পেলাম। তার মধ্যে দেখো ব্রেস্ট টেন্ডারনেস একটা কারণ হতে পারে, একটা হতে পারে যে তার হিয়ারিং লস হচ্ছে, তার টেস্ট নষ্ট হয়ে যাচ্ছে, তার ফেসে এসব জায়গায় হেয়ার, এসব জায়গায় হেয়ার হচ্ছে, হ্যাঁ এসব জায়গায় হেয়ার গ্রোথ করছে, মেল প্যাটার্ন অফ হেয়ার হচ্ছে। আর একটা বললাম আমি যে আমরা ঘুম হচ্ছে, মাথা ব্যথা, মাইগ্রেন, কনসেন্ট্রেশন হচ্ছে না, স্লিপলেস হচ্ছি, টেনশন করছি, স্ট্রেস হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, মুড ভেরিয়েশন হচ্ছে। তাহলে এগুলো আমাদের বোঝা দরকার। এবং এইসব ক্ষেত্রে যেটা আমাদের দরকার বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হলো এইসব ওমেনদেরকে আমরা সাপোর্ট দিব, সাপোর্টিভ, যে হ্যাঁ ওনার এই প্রবলেমটা হচ্ছে, কেন হচ্ছে, ওনার বয়সের জন্য হচ্ছে, তাহলে ওনাদের জন্য আমরা সাপোর্টিভ হব। আর একটা যেটা ভ্যাজানাল ব্লিডিং হয় না আমাদের, সেই ব্লিডিংটা এটা কিন্তু একটা সিরিয়াস কনসিকুয়েন্স হতে পারে। যে ব্লিডিংটা হলো 1 বছর ধরে অনিয়ম হচ্ছে, লাস্টে 1 বছর একদম বন্ধ হয়ে গেল, এই যে অনিয়মের থেকে সে একদম বন্ধ হয়ে গেল, এই টাইমটা সে রক্তশূন্যতায় ভুগতে পারে, রক্ত স্বল্পতা হতে পারে। তো এটার জন্য তার অনেক সমস্যা হতে পারে, হাত পা জ্বালা করতে পারে, খাওয়ার রুচি কমে যেতে পারে, প্যালপিটিশন, এটা কিন্তু অনেক খেয়াল রাখতে হবে। যে অনেক সময় আমরা বলে প্যালপিটিশন, আর আমরা মনে করি হার্টের সমস্যা হয়ে গেছে, একটু হাঁটলেই প্যালপিটিশন হচ্ছে। তো এগুলো আমাদের কিন্তু খেয়াল করার বিষয় থাকবে। তাহলে আমি আজকে আপনাদেরকে বললাম কি কি সমস্যা, কি কি অসুবিধা আমরা মেয়েরা ভোগ করি একটা বয়সে এসে, এবং তাকে বলে আমরা মেনোপজ। মেনোপজ কোন বছরে হয়, কত বয়সে হয় সেটা জানলাম, পাশাপাশি কি সিমটম আমাদের হবে সেটা আমরা আজকে ভালোভাবে শুনলাম। তাহলে আমাদের কি 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 আলাদা কি কি আমাদের করা দরকার, তাই না? মেনোপজ একটা কি, এটা সিমটম, সিগন্যাল দিচ্ছে আমার শরীরে চেঞ্জ হচ্ছে। তাহলে এগুলো গেল আমাদের, আমরা কি কি সিমটম এবং চেঞ্জ দেখলে আমরা বলবো। তা আমি বারবার একই জিনিস রিপিট করতে চাচ্ছি না। তাহলে আমরা কি করতে পারি, এগুলো আমরা পয়েন্টসগুলো আমরা 20-25টা পয়েন্ট কিন্তু জেনেছি। হেয়ার লস থেকে আরম্ভ করে কানে শোনা, জিভের টেস্ট নষ্ট হওয়া, ঘুম না হওয়া, মাথা ব্যথা করা, মাইগ্রেন হওয়া, মানে কি নাই কি নাই। তো আমরা সেটা জানবো, বুঝবো, এবং একটা বয়সে এসে ওমেনরা যেটা ফেস করে এটাকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। এবং সেইভাবে আমরা সাপোর্টিভ হব, ওমেনদের প্রতি আমরা সাপোর্টিভ হব, মানে আমরা সহানুভূতিশীল এবং সহযোগিতাপূর্ণ আচরণ করব। এখন আমরা আসি যে আমরা কি করে এক একটা সিমটম থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, তাই না? বেরিয়ে আসা দরকার এখান থেকে। এখানে এইভাবে থাকলে তাহলে আমরা ডক্টরের কাছে যাব, যে আমার কেন এটা হচ্ছে, আমার কি কি টেস্ট করলে আমি বুঝতে পারবো। তাহলে প্রথমত আমরা একটা এক্সক্লুড করার জন্য যে আমার অন্য কোনো সমস্যা নাই এবং আমি মেনোপজেই গেছি, এটা আমি করতে গেলে আমাদের একটা কি করতে হবে, আমাদের ব্লাডটা টেস্ট করতে হবে যে এস্ট্রোজেন আমার লেভেল কত আছে। এটা একটা বড় পয়েন্ট। আর একটা হলো আমরা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি অন্য কোনো প্রবলেম হয়েছে কিনা, ডিম্বাশয়ে কোনো টিউমার কিংবা জরায়ু কোনো টিউমার, এই বয়সটা তো এটাই তাই না? তাহলে আমাদের এটা খেয়াল করতে হবে। এবং তার পাশাপাশি ওনার ডায়াবেটিস, ওনার থাইরয়েড, ওনার হেমোগ্লোবিন পার্সেন্টেজ, ওনার অন্য কোনো রোগ আছে কিনা সেটাও কিন্তু এই বয়সে হতে পারে, এটা নির্ণয় করতে হবে। এবং এইটি যে মেনোপজের সিমটম নাকি অন্য রোগের সিমটম, এটাকে আলাদা করে ফেলতে হবে আমাদের। বোঝা গেল? তাহলে আমরা আলাদা করব কি, যে এটা মেনোপজাল সিমটম নাকি আমাদের অন্য কোনো রোগ আছে, এটা বুঝে এটাকে আমরা পুরোপুরি আলাদা করে ফেলবো। যে হ্যাঁ ওনার মেনোপজে গেছেন এবং ওনার এই প্রবলেমগুলো এই জন্যই হচ্ছে। এখন আমি বলি যে মেনোপজে যে শুধুমাত্র নিয়ম করেই সবাই যাবে তা না। আর কখন মেনোপজ হয় এটা কি বলা যায়? যায়। কিভাবে, যদি কেউ আমার কোনো কারণে ডিম্বাশয় ফেলে দেওয়া হয়। এখন দুটো ডিম্বাশয় মনে করেন তার 30 বছর 35 বছর বয়সে ফেলে দেওয়া হলো, তাহলে তার কি হবে? সার্জিক্যাল মেনোপজ। হ্যাঁ, তার একটা সার্জারি হয়েছে যার জন্য তার ডিম্বাশয় ফেলে দিয়েছে, ডিম্বাশয় কাজ করতে পারছে না, একদম টোটালি অফ, তাহলে তার মেনোপজ হয়ে যাবে। তো এটাকে আমরা বলবো সার্জিক্যাল মেনোপজ। ওকে, সার্জিক্যাল মানে সার্জারি করার জন্য। এবং সার্জারি কোনটা করেছে? ওভারি। এখন হতে পারে ওনার কোনো ওভারিয়ান ক্যান্সার হতে পারে। তাহলে এটা আমাদের জানা দরকার যে কেন তার আর্লি মেনোপজটা, কেন তার ডিম্বাশয় ফাংশনলেস। হ্যাঁ, ডিম্বাশয়টা ফেলে দেওয়া হয়েছে, কোনো অসুস্থতার কারণে হোক, যে কোনো কারণে হোক, তার ডিম্বাশয় ফেলে দেওয়া আছে। ওভারি না থাকলে মাসিক হবে না, পিরিয়ড হবে না। ইউট্রাস থাকলে হবে না। ইউট্রাসের ফাংশন কখন করে? যখন ডিম্বাশয় ফাংশনিং হয়। ডিম্বাশয় যখন কাজ বন্ধ করে দেয় তখন কিন্তু জরায়ের ভিতরে কিছু তৈরি হবে না, কারণ আমাদের বডিতে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন সেভাবে তৈরি হচ্ছে না। তাহলে আমরা স্পষ্টত বুঝলাম যে ওভারির ফাংশন শেষ হয়ে গেলে, বা ওভারির ফাংশন যদি আমরা কোনো কারণে ইচ্ছাকৃতভাবে কোনো কারণে যে ওভারি ডিম্বাশয় ফেলে দেওয়া লাগে কারো, তাহলে কি হবে? আমাদের মেনোপজ হবে, তাই না?
এটাকে সার্জিক্যাল মেনোপজ বা আর্লি মেনোপজ বলবো না। আর্লি মেনোপজ হলো বয়সের আগে হওয়া, আর সার্জিক্যাল মেনোপজ মানে তার কোনো ওভারি দুটাই তার নাই, ফাংশন হচ্ছে না। হ্যাঁ, এটা আমাদের জানা বিশেষভাবে প্রয়োজন। এখন আমরা যেটা বলবো যে এখন কি কন্ডিশন, হ্যাঁ কি কন্ডিশন আমরা সব কিন্তু ডিসকাস করে ফেলেছি। তাহলে এই টাইমটা আমাদের কি করতে হবে? সিমটমের সাথে চিকিৎসা করতে হবে। আর চিকিৎসা করার আগে আমরা 100% শিওর হয়ে নেব যে হ্যাঁ আমার মেনোপজটা হয়েছে। মেনোপজ হয়েছে কি কারণে হয়েছে? এটা আমার মাথা ব্যথা হচ্ছে, তাহলে এটা কি অন্য কারণে চোখের সমস্যা? না। বা আমার কানের ভিতরে সহসা শব্দ হচ্ছে, এটা কি কানের সমস্যা? এটা আমাদের এক্সক্লুড করতে হবে। আমাদের এটা বাদ দিয়ে শুধু মেনোপজের লেভেলে আমার থাকতে হবে যে মেনোপজ হয়েছে দেখে আমার এই সমস্যাগুলো হচ্ছে। তাহলে আমরা যখন মেনোপজে যাব তখন আমরা স্পেসিফিক্যালি শুধু ওভারিয়ান ফাংশনটা শেষ হয়ে গেছে বা ওভারিটাকে সার্জারি করে কোনো কারণে ফেলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটাই জানলাম। এখন এখানে আমরা কি করব? কিছু জিনিস তো করতে হবে। সেটা প্রথমত আমরা যদি আমাদের হট ফ্ল্যাশ হয়, আমরা কিন্তু ডক্টরের কাছে যাচ্ছি, শরণাপন্ন হচ্ছি এবং উনি কি বলছেন সেটা আমরা শুনবো। নিজেরা কোনো কিছু করব না। আমার মনে হয় যারা ডক্টর না হোক অন্তত যারা কাউন্সিলিং করে তাদের কাছেও যেতে হবে। হ্যাঁ, মেনোপজাল কাউন্সিলর থাকে, এবং আপনি যদি হেলথ সার্ভিস যারা দেয় তাদের কাছে যান, তারাও বলতে পারেন। তো ইটস বেটার যে আপনি কনফার্ম হন, ব্লাড টেস্ট করে বা আল্ট্রাসাউন্ড করে দেখেন এবং সবকিছু মিলিয়ে আপনি শিওর হন যে হ্যাঁ আপনার মেনোপজ। তো এখন আমরা কি করব যে যদি আমাদের দেখা যায় যে খুব গরম লাগছে, যেটা হট ফ্ল্যাশ আমি বললাম, হট ফ্ল্যাশ যদি হয় তাহলে আমরা একটা গরম এনভায়রনমেন্ট থেকে কি করবো, একটু ঠান্ডা এনভায়রনমেন্টে যাবো, তাই না? যে খুব গরমে থাকি সেটা কিন্তু একটু ঠান্ডা, বা ফ্যানটা ছেড়ে দিতে হবে ওনাদের জন্য, ওনাদেরকে একটু ঠান্ডার ব্যবস্থা করতে হবে। সেটা ফ্যানের নিচে বসানো, ফ্যান ছেড়ে দেওয়া, কিংবা এসি রুমে থাকা, হ্যাঁ যার জায়গাটা যেখানে আছেন ওখান থেকে পরিবর্তিত করে অন্য জায়গায় আসতে হবে। আর কি করতে হবে? রিল্যাক্স থাকতে হবে, স্ট্রেস নেওয়া যাবে না। আর ইয়োগা করা যায়, এক্সারসাইজ করা যায়, সুইমিং করা যায়। হ্যাঁ, সাঁতার কাটলে কিন্তু অনেক এক্সারসাইজ হয়, তখন আপনার বডিতে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকবে না, আপনার মাসলগুলো উইক হবে না, তারপরে আপনার ওজন বাড়বে না। এটা কিন্তু ওজন বাড়াতে আমি বলেছি, তাহলে ওজনটাও বাড়া থেকে আমরা নিজেদেরকে পরিবর্তন করে আমরা ওজন কমায় নিতে পারবো যদি আমরা হাঁটি, ডায়েট করি এবং এক্সারসাইজ করি। তাহলে আমরা এই যে সমস্যাগুলো হলো, এগুলার আদার কোন কোন কন্ডিশনে এরকম হয়। হ্যাঁ, একটা হলো যদি আমরা অনেক দিন ধরে বার্থ কন্ট্রোল পিল যদি কেউ খায় তাহলে কিন্তু এটা হতে পারে। হ্যাঁ, এটা আমাদের জানা দরকার যে বার্থ কন্ট্রোল পিল রেগুলার যদি যারা অনেকেই খায় তাদের আগে কিন্তু আপনার জরায়ু তাদের একটা মেনোপজটা দেখা দেয়। তাহলে আমরা এই যে সিমটমগুলো হয় এটা থেকে রিল্যাক্স করার জন্য, এই যে টেনশন, স্ট্রেস, ঘুমোচ্ছে না, এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমরা কি করব? আমরা ইয়োগা করতে পারি, এক্সারসাইজ করতে পারি, সুইমিং করতে পারি। আর যেটা আমরা করবো, স্পাইসি ফুড আমরা বন্ধ করব, মানে অনেক মশলা, ঝাল মশলা দিয়ে রান্না খাবার আমরা খাবো না। আর হলো কফি, যেটা যদি কারো খাওয়ার অভ্যাস থাকে, এটা ক্যাফিনটা শরীর থেকে কমায় দিতে হবে, খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। আবার অনেকেই থাকে আমাদের দেশে কম, যেটা স্মোকিং হ্যাবিট যদি কারো থাকে তাহলে স্মোকিং হ্যাবিটটা বন্ধ করতে হবে। অ্যালকোহল যদি কেউ খায় সেটাও বন্ধ করতে হবে। স্মোকিং আর অ্যালকোহল দুটো কিন্তু শরীরের জন্য নর্মাল টাইমেও ক্ষতিকর, তাই না? আমরা জানি এটা। তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা এই পেশেন্টদেরকে একটু ঠান্ডার থেকে, যাদের হট ফ্ল্যাশে তাদের গরম এনভায়রনমেন্টে আনতে পারি। তারপরে স্পাইসি ফুড খাওয়া নিষেধ করলাম, ক্যাফিন বা কফি খাওয়া নিষেধ করলাম, আর একটা হলো স্মোকিং আর অ্যালকোহল নিষেধ করলাম। আর যদি নিজেকে ওজন না বাড়ে, রিল্যাক্স করার জন্য আমি কি করছি? ইয়োগা করতেছি, এক্সারসাইজ করছি। আর একটা হলো আমরা সুইমিং করতে পারি। হ্যাঁ, আর ওয়েট না কমানোর জন্য আমরা কি করতে পারি? ডায়েট কন্ট্রোল করতে পারি। এগুলো কিন্তু সবাই আমরা জানি। তারপরে আমার আবার বলা যে এইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে না, এই একটা পজিশন, যে পজিশনটা আমাদের শরীরের ক্ষতি করতে পারে সেখান থেকে আমরা বেরিয়ে আসবো। তাহলে এখানে হরমোন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে, আর কি হবে? আমাদের কোলেস্ট্রলটা অনেক সময় নিয়ন্ত্রণে থাকে না। তো আমরা ডায়াগনোসিস কিভাবে করব? এই যে রোগীটা যে গেছে, এই যে মেনোপজে গেছে, অন্য কোনো সমস্যা না, এটা আমরা কি করে বুঝবো? এটা আমরা বুঝি হলো কিভাবে? আমরা বুঝি এটা তার হরমোন টেস্ট করতে হবে। তাহলে এস্ট্রোজেন হরমোনটা শরীরে কতটা আছে সেটা আমরা পরীক্ষা করব। আর এর পাশাপাশি আমরা ক্যালসিয়াম লেভেলটা দেখতে পারি, কোলেস্ট্রল লেভেলটা আমরা দেখতে পারি যে আমার কতটুকু নিয়ন্ত্রণ করা লাগবে, আদৌ কি ওষুধ লাগবে নাকি আমার খাবারই নিয়ন্ত্রণ হয়ে যাবে। তো এটা আমাদের বোঝার জন্য এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে নেওয়া ভালো। এছাড়া আপনাকে অবশ্যই আপনার ডক্টর একটা ট্রিটমেন্ট দিবে যে হ্যাঁ আপনি এভাবে চলেন, তাই না? তাহলে আমরা প্রথমেই হলো যে আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি আমরা এরকম দেখি তাহলে আমরা তার প্রতি সংবেদনশীল এবং সহানুভূতিশীল হব। এর পাশাপাশি
আমরা কি করব যে ক্যালসিয়াম লেভেলটা কন্ট্রোল করতে না পারি, তাহলে আমাদের খাবার মধ্যে ক্যালসিয়াম আনতে হবে। কাজে যেরকম এক্সারসাইজ করে আমরা ওজন কম রাখবো বা নিয়ন্ত্রণে রাখবো, ঠিক তেমনি আমরা ক্যালসিয়াম লেভেলও খাবার মধ্যে যদি অনেক ক্যালসিয়াম রিচ ফুড খাই, তাহলে অবশ্যই আমাদের কিছুটা উপকার হবে। এখন ট্রিটমেন্ট কি দেয়? সাধারণত আমাদের ডক্টররা প্রথমে অ্যাডভাইস দেয়। এই যে অ্যাডভাইসের মধ্যে একটা পড়ছে কি, আমি স্পাইসি ফুড খাবো না, ক্যাফিন খাবো না। তারপর আর কি জিনিস আমরা করতে পারি, খাওয়ার মধ্যে আমরা কি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করতে পারি। যেমন যেমন আমরা কি কি খাবো, খাওয়ার মধ্যে আমরা রাখবো হলো বিনস, সোয়াবিন আছে না, সোয়াবিনস রাখতে পারি। তারপরে হলো যে কোনো বিন, মটরশুঁটি, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডাল, প্রোটিন যেটাতে আছে এটা। এটা ছাড়াও আমরা সবুজ শাকসবজি, যেটার মধ্যে ক্যারোটিন আছে, বিটা ক্যারোটিন, যেটার মধ্যে B1, B2, ভিটামিন সি, হ্যাঁ, সব ফ্রুটস আমরা খেতে পারবো। এবং তার সঙ্গে আমরা কি করব, শাক সবজি, শিম জাতীয় জিনিস, হ্যাঁ, লেন্টেলস বলি আমরা বা ইংলিশে, শিম জাতীয় জিনিস আমরা খেতে পারবো। তাহলে আমাদের খাদ্য তালিকায় কি থাকলে আমি ভালো থাকতে পারবো এই বয়সে, এবং এই সিমটম থেকে আমি পরিত্রাণ পেতে পারবো। শুধু ওষুধ না, আমরা কিন্তু সমাধান করতে চাচ্ছি খাবার দিয়ে, লাইফস্টাইল চেঞ্জ করে, জীবনযাপন পদ্ধতি পরিবর্তন করে, তাই না? তাহলে এগুলো কিন্তু সবসময় যে ওষুধ লাগে তা না, জীবনযাপন পদ্ধতি আমরা চেঞ্জ করতে, পরিবর্তন করতে পারি। তার মধ্যে আমরা কি খাবো, সোয়াবিন আমাদের দেশে এখন অনেক প্রচলিত হয়ে গেছে সোয়াবিনটা। এরপরে আমরা কি করবো, মটরশুঁটি, হ্যাঁ, বিভিন্ন ধরনের শিম। এছাড়া আমরা কি করবো, শাক যেটা কিনা, এবং সবজি, পাশাপাশি ভিটামিন সি রিচ কালার্ড ফ্রুটস, হ্যাঁ, এবং কালার্ড ফল, এবং কালার্ড সবজি, যেমন টমেটো, যেমন লেবু, এগুলো কালার্ড ফ্রুটস, এগুলো পাপরিকা, ক্যাপসিকাম, এগুলো আমরা খেতে পারি। তাহলে আমাদের শরীরটা অনেকটা ভালো থাকবে। এবং স্পাইসি মানে অনেক বেশি রিচ মশলা যুক্ত খাবার আমরা অ্যাভয়েড করব। তাহলে এটা গেল আমাদের কি কি সমস্যার জন্য আমরা নর্মালি কি কি খাবার থেকে আমরা দূরে থাকবো এবং কিভাবে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করব। এখন এরপরে যদি আসি আমরা যে চিকিৎসা, না চিকিৎসা লাগবে না, চিকিৎসা লাগতেই পারে, সবাই যে চিকিৎসা লাগে তা না। আমাদের ইতিহাস দিয়ে আমরা ডায়াগনোসিস করলাম, ব্লাড টেস্ট করে আমরা কনফার্ম হলাম, আল্ট্রাসাউন্ড করে দেখলাম অন্যান্য সমস্যা আছে কিনা, তার অন্যান্য অসুবিধা এই বয়সে আছে কিনা। এমনকি ব্রেস্ট অনেক সময় চেক করা লাগে, যদি ব্রেস্টে প্রবলেম হয়, পেইন হয়, তাহলে আমরা কি করব, আমরা ম্যামোগ্রাফি করতে পারি, ব্রেস্টের আল্ট্রাসাউন্ড করতে পারি। এগুলো কিন্তু এই বয়সে যে সবারই একবার করা উচিত। প্রত্যেক মহিলা যখন 50-এর কাছে বয়সে আসবেন, তখন বছরে একবার ওনার কিন্তু এই পরীক্ষাগুলো করা দরকার। তো আমি বলবো এটা আমাদের সচেতনতা গ্রো করার জন্য আজকের এই প্রোগ্রামটা, যে আমরা অনেকেই সচেতন না, একটু মাথা ব্যথা করছে, ঘুম হচ্ছে না, ঠিক আছে একটা ঘুমের ওষুধ এনে খেলাম, কিন্তু আমি নিজে জানলাম না যে আমি কেন আমার এটা হচ্ছে, আমার কেন এই প্রবলেমটা আমি ফেস করছি। তো আমার জানতে হবে যে আমার রোগটা কি আদৌ রোগ, নাকি এটাকে মেনোপজ কি আসলে একটা রোগ, না রোগ না। মেনোপজ একটা অবস্থা, যে অবস্থায় এই সমস্যাগুলো হয়। মেনোপজ কিন্তু একটা রোগ না। আমাদের লাইফের একটা টাইমে যেরকম মেনস্ট্রুয়েশন হয়, ঠিক সেরকম মেনস্ট্রুয়েশন বন্ধ হয়, ওটা একটা অবস্থা শরীরে, এটা কিন্তু কোনো রোগ না। কিন্তু এর কিছু সিমটম আছে, এই সিমটমগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, নিজে ভালো থাকি, আশেপাশে সবাইকে যেন ভালো রাখতে পারি। এই জন্য আমাদের জানা দরকার যে মেনোপজে আমাদের কি কি সমস্যা হয়, এবং হলে কখন ডাক্তারের কাছে যাব, এবং ডক্টর কি বলতে পারেন, কি কি টেস্ট দিতে পারেন, কিভাবে শিওর হব, এবং কিভাবে এই সমস্যাগুলোকে আমরা এড়িয়ে চলতে পারব। তাই না আজকের আলোচনার বিষয় এটাই, যে আমরা কিভাবে এগুলো এড়িয়ে যাব। তো মেনলি যেটা হলো ক্যালসিয়াম লেভেলটার কথা আমি বলেছি, আমরা কিন্তু এখানে ক্যালসিয়াম লেভেল এবং কোলেস্ট্রলটাও আমরা চেক করতে পারি। যদি আমাদের এই পেশেন্ট কখনো অবশ্যই আমি ডক্টর, ইয়াস আমি গাইনোকোলজিস্ট এবং অবস্টেটিশিয়ান, আমি ডক্টর শাহনাজ রাজ্জাক আলী। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে, এবং প্রায় আজকে 6 মাস থেকে আমি প্রোগ্রাম করছি রেগুলারলি, একদিন পর একদিন আমি ডাক্তারি কথা বলি ফেসবুক এবং ইউটিউবে আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন, সেটাই আমি আশা করি। তো আজকের বিষয় ছিল মেনোপজ, এবং আমি অ্যাসোসিয়েট প্রফেসর, খুলনা মেডিকেল থেকে রিটায়ার করেছি। আমি এখন প্রাইভেট প্র্যাকটিসে আছি এবং আপনাদের সঙ্গে যুক্ত আছি আজকে 6 মাস ধরে। আমি প্রতি সপ্তাহে 3 দিন আসি আপনাদের সামনে রাত 10টায়, এবং রোজার সময় আমি 10:30 এসেছি, এখন আমি 10টায় আসবো। আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। তো আমি এটা বলবো যে
যেটা হরমোন লেভেলটা আমরা চেক করব। চেক করার পরে আমরা কনফার্ম একটা ডায়াগনোসিস আসবো। এখন যখন কনফার্ম হলাম, মানে একেবারে আমরা শিওর হলাম, হ্যাঁ, যে আমাদের এই রোগটা হয়েছে, রোগটা বলা যায় না, সিমটমগুলো হচ্ছে, মানে আমি মেনোপজে পা দিয়েছি, তাহলে আমার এই সমস্যাগুলো যে হচ্ছে এই এই মেনোপজের কারণে হচ্ছে, ঠিক আছে। তো এটার কি ট্রিটমেন্ট আমরা সাধারণত দিই? একটা হলো আমরা খাওয়ার কথা আমি বললাম, এক্সারসাইজের কথা বললাম, ওজন বাড়ানো যাবে না এটা বললাম, আমার স্মোকিং করা যাবে না এটা বললাম, স্পাইসি ফুড থেকে অ্যাভয়েড করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যদি আমি দেখি আমার ওজন বেড়ে যাচ্ছে তাহলে অবশ্যই আমি লাইফস্টাইল চেঞ্জ করবো। আমি যদি 3 বার আগে রাইস খেতাম সেখানে আমি 1 বার রাইস খাবো। যদি আমি শাকসবজি বেশি খেতাম না, আমি শাকসবজি আমার খাবার ইনক্লুড করব। আমি স্পাইসি খেতাম, আমি সেটা ঝাল মশলা বাদ দিয়ে দিব। আমার ওজন বেড়ে যাচ্ছে তাহলে আমি হাঁটবো, কিংবা আমি এক্সারসাইজ করব, অথবা আমি সাঁতার কাটবো, অথবা আমি যোগা করব। যোগা আমাদের দেশে এখনো পর্যন্ত হ্যাঁ, যোগা আমাদের দেশে এখনো পর্যন্ত এভাবে আমি এখনো পর্যন্ত এতটা চলে উঠি নাই যতটা ইয়াং এজদের মধ্যে আসছে। কিন্তু অ্যাডাল্ট যারা যারা মেনোপজে যায় তারা এখনো পর্যন্ত আমাদের দেশে এতটা সচেতনভাবে যোগা করে না। হ্যাঁ, এখন হচ্ছে যারা তো হাইলি কোয়ালিফাইড, যারা বুঝে জানে, তারা করে যোগা। যোগাটা আসলে একটা ধরনের এক্সারসাইজ, হ্যাঁ, যেটা কিনা আমাদের শারীরিক, মানসিক, ঘুমটা ঠিক রাখা, এক্সারসাইজ, বডি ওয়েট ঠিক রাখা, এবং আমাদের মানে কি বলবো, এটাকে আমাদের একটা আলাদা জগতে নিয়ে যায়, যে জগৎটার মধ্যে আমাদের দেখি যে আমাদের ঘুমের সমস্যা হয় না এক্সারসাইজ করার জন্য, টেনশন স্ট্রেস রিলিজ হয়ে যায়, ওজন বাড়ে না, এবং জীবনটা একটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে পর্যায়ে চলতে থাকে। তো আমি যেহেতু আমি ফেসবুকে নাই, আমি ইউটিউবে আছি, তো আপনাদের সঙ্গে আমার একটা মেইনলি একটা কানেকশনস ছিল, সেটা হলো ফেসবুক থেকে আমি আমার ফলোয়ার্স এবং আমার যারা ফ্রেন্ডস তাদেরকে আমি ইনভাইট করছি টু কাম টু ইউটিউব and follow me in YouTube. Thank you so much. Subscribe me in my YouTube channel, Dr. Shahana Razzaq. Thank you so much. তখন আমি চিকিৎসার কথা বলবো, যে কি চিকিৎসা আমাদের প্রয়োজন। মূলত আমরা তাকে বুঝাবো, আমার পেশেন্টকে বুঝাবো যে এগুলো হয়ে থাকে, এগুলো হয়, সবারই হয়, কম বেশি 50% 60% ওমেনদের এটা হয়, এটা স্বাভাবিক, এটা কোনো রোগের মধ্যে পড়ে না। কিন্তু এই যে সিমটমগুলো আছে, এই সিমটমগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর বেরিয়ে আসতে গেলে কি করতে হবে? এই যে বলেছি আগে, খাওয়া দাওয়ার ব্যাপারটা, রেস্টের কথা, এবং এটা আমি বেশি করে আমি বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ সবাই যুক্ত হওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য, এতটা সময় দেওয়ার জন্য আমাকে, এবং পাশাপাশি এত কমেন্টস করার জন্য সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি? এইসব পেশেন্টদের যদি আমি মনে করি ওনাদের ব্লিডিং হয়েছে, তাহলে অ্যানিমিয়া কারেকশন করব, অন্যান্য রোগ যেগুলো থাকে এই বয়সে সেগুলো আমরা চেক করব এবং ডায়াগনোসিস করব, নির্ণয় করব রোগটা। আর এছাড়া আমরা ডাক্তাররা যেটা করি সেটা হলো, আমরা এইসব পেশেন্টদের যখন ছোটোখাটো জিনিস দিয়ে সারছে না, তখন আমরা ওষুধে যাই। আর ওষুধটা কি? হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। ওনার বডিতে, ওভারিতে হরমোন তৈরি হচ্ছে না, এস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন তৈরি হচ্ছে না, তাহলে একটা ওষুধ আছে। ওষুধটা কি? এস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন রিপ্লেস করা যায়, এটাকে বলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। যাকে আমরা যদি কারো হাত, নি রিপ্লেসমেন্ট করি না, নি জয়েন্ট যদি আমাদের চলে যায়, নি জয়েন্ট যদি হাঁটুর ব্যথা হয়, আমরা নি রিপ্লেসমেন্ট করি, ঠিক সেরকম আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে যাচ্ছি। HRT বলি আমরা এটাকে। আর এটাকে কি হরমোন দেয়? এস্ট্রোজেন প্রজেস্টেরন, এই হরমোনটা আমরা দিয়ে থাকি। আর নন হরমোনাল ট্রিটমেন্টে তো আমরা বললাম যে লাইফস্টাইল চেঞ্জ করো, তারপরে যা যা সমস্যা সেই অনুযায়ী চিকিৎসা দেবো। যেমন ক্যালসিয়াম কম হয় বডিতে, বোনে ব্যথা হয়, মাসলে ব্যথা হয়, তাহলে আমরা তাকে ক্যালসিয়াম দেবো। আবার যদি কোলেস্ট্রল বেশি বডিতে, তাহলে কোলেস্ট্রল লোয়ার করার জন্য ওষুধ দেবো। ঠিক সেরকম সিমটম অনুযায়ী আমরা চিকিৎসা দিতে থাকবো। তাহলে আমরা বললাম ফুড হ্যাবিট চেঞ্জ করো, এক্সারসাইজ করো, তারপরে নন হরমোনাল কি কি আমরা করতে পারি সেটার মধ্যে আমি বললাম শাকসবজি খাওয়া, তাই না? আর যদি আমরা হরমোন ট্রিটমেন্টে যেতেই হয়, তাহলে আমরা কি করবো? হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে যাব। তো আজকে আমার আসলে এটাই কথা বলার ছিল, যে আমরা জয়েন্ট পেন থাকলে জয়েন্ট সাপোর্ট দিব, স্লিপলেসনেস থাকলে তার একটু ওষুধ দেওয়া লাগতে পারে, সবসময় যে লাগে তা না, মাঝে মাঝে লাগতে পারে, সবচেয়ে একেবারে চলে যাবে তা না। আর একটা হলো ভেজানা তো ড্রাই থাকে, জনিপথ যদি ড্রাই থাকে, শুকনা থাকে, তাহলে আমরা ক্রিম ব্যবহার করতে পারি। ক্রিম দিয়ে আমরা রোগীদেরকে, এবং এইসব পেশেন্টদের অবশ্যই ডাক্তারের কনসালটেশন করা উচিত, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তার রোগ নির্ণয় করে সেটা ওনার ওষুধ লাগবে নাকি তার সাপোর্ট লাগবে, লাইফস্টাইল চেঞ্জ করার, তার জীবনযাপন পদ্ধতি পরিবর্তন করার জন্য আমরা তাকে পরামর্শ দিতে পারি।
এবং তাকে কি করব, তার রোগটা সঠিকভাবে নির্ণয় করব যে কি সমস্যা তার মেনোপজের জন্য হচ্ছে। মেনোপজের কারণে তার সমস্যার জন্য তাকে আমরা সহানুভূতির সঙ্গে ফ্যামিলি মেম্বারদেরকে সম্পৃক্ত করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যেটা করব, যদি প্রয়োজন হয় সবগুলো টেস্ট করে দেখে যদি প্রয়োজন হয় তাহলে ওনাকে আমরা কিছু অ্যাডভাইস দেব। একটা হলো যে উনি খাবার কি খাবেন, কি কি অ্যাভয়েড করবেন, কিভাবে চললে তার ভালো হবে। পাশাপাশি যদি তার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি লাগে তাহলে আমরা সেটা তাকে দিব। এই বয়সে যেটা হয় সাধারণত দেখা যায় যে ওভারিয়ান কার্সিনোমা, ইউটেরাইন ক্যান্সার এগুলো হয় এবং ব্রেস্ট ক্যান্সারও হয়। এই জন্য যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেবেন তার আগে আমি শিওর হব যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়ার মতো তার শারীরিক অবস্থা আছে কিনা। যদি কেউ ব্রেস্ট ক্যান্সারে ভোগেন তাহলে নিশ্চয়ই আমরা এস্ট্রোজেন হরমোন তাকে দিতে পারবো না। এটা হলো ডক্টরি কথা। ওনারা আগে দেখে নেওয়া দরকার যে এই বয়সে সাধারণত যে সমস্যাগুলো হয় সেগুলো যেন ব্রেস্ট ক্যান্সার না থাকে, বা উনি কোনো ক্যান্সার থেরাপি পাচ্ছেন কিনা, নিচ্ছেন কিনা, এটা আমাদের ভালোভাবে জেনে তারপরে চিকিৎসা দেওয়া দরকার। তো মূলত মেনোপজ একটা রোগ না, মেনোপজ কিছু অনেকগুলো সিমটমের একটা জায়গা। এই সিমটমে আমার কি হয়, আমি একটা শেষ করি মেসেজটা দিয়ে যে এই সিমটমটা এমন হয় যে আমাদের বোঝার জন্য আমাদের ইতিহাসটা দরকার হয়। আর বোঝার পরে তাকে আমরা কি বলছি যে আপনি এই সিমটমগুলো আপনি ফিল করেন কিনা। যেরকম প্রচন্ড গরম লাগছে আমার, কিন্তু আর কারো লাগছে না, তখন আমি তাকে কি করব, ফ্যানটা ছেড়ে দিব, এসি সম্ভবভাবে তাকে হেল্প করব। আর তা না হলে গোসল করবো, ঠান্ডা পানি দিয়ে কোল্ড বাথ নিতে পারি, অল্প হালকা কাপড় চোপড় পরতে পারি, তাই না, গরম লাগলে। আর যদি সত্যি সেটা দিয়ে হয় না হয় তখন আমরা ওষুধে যাচ্ছি, সেটা হলো এস্ট্রোজেন থেরাপি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এস্ট্রোজেন দিতে পারি, এস্ট্রোজেন প্রজেস্টেরন দুটো মিলিত দিতে পারি। এটা ড্রাগও আছে। এটা একটা একটা প্যাচ বলে, একটা শরীরের মধ্যে বসিয়ে দেওয়া যায় স্কিনের উপরে, এটা রিলিজ করে স্লোলি এস্ট্রোজেন। তো আজকে আমাদের বিষয়বস্তু, আজকে প্রায় আলোচনা শেষ। তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো আমার সঙ্গে থাকার জন্য। অশেষ ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, আমার শুভেচ্ছা নেবেন। সবাইকে আমার সালাম। আবার আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।